সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে সরকারকে সহযোগিতা করা সম্ভব হবে না। অন্যদিকে এনসিপি নেতারাও তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ করেছে দলটি। সেনাপ্রধানের বক্তব্য নিয়েও চলছে নানা বিশ্লেষণ। সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় স্নায়ুযুদ্ধের রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাল মাহমুদ, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, এবং গোলাম মামলা রনি, সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের। দ্রুত শপথের ব্যবস্থা করার আহ্বান। 48 ঘন্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর পরবর্তী ব্যবস্থা। সাম্য হত্যার বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ভিসির পদত্যাগ দাবিতে দিনভর ছাত্রদলের অবস্থান। দ্রুত 3 দফা না মানলে যমুনার সামনে ব্লকেডের হুঁশিয়ারি। জনদুর্ভোগ তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন কিছু হাসিল করতে চায় একটি গোষ্ঠী। অভিযোগ এনসিপি নেতাদের। দিল্লির প্রেসক্রিপশনে চলতে চাইলে প্রতিরোধের হুঁশিয়ারি। ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের রোডম্যাপ চাই বিএনপি। অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন, বলছেন নেতারা। নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি। এবং আসামিদের গ্রেফতারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গেজেট প্রকাশ। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি স্নায়ু যুদ্ধে রাজনীতি। গোলাম মাওলা রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। বিএনপি আনুষ্ঠানিকভাবে আজকে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। 2 জন ছাত্র উপদেষ্টা, 1 জন নিরাপত্তা উপদেষ্টা। অন্যদিকে এনসিপির তরফ থেকেও 3 জন উপদেষ্টার নাম এসেছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে হচ্ছে অর্থ উপদেষ্টার পদত্যাগ তারা চেয়েছেন। একই সঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ চেয়েছেন। এরই মধ্যে কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং জামায়াতে আমির একটি বক্তব্য দিয়েছেন। তারা সর্বদলীয়, এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে অধ্যাপক ইউনূসের এখন কি করা উচিত? প্রথমত আসলে তার সসম্মানে চলে যাওয়া উচিত। এর কারণ হলো যে আমরা এই বিভিন্ন সময় করে কি মাথা রেখে অঙ্গ প্রত্যঙ্গকে দায়ী করি, হাতকে দায়ী করি, পাকে দায়ী করি। তো ওনার অধীনে যারা উপদেষ্টা, এই কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে বিএনপি, আর কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করছে এনসিপি। কিন্তু আসলে পুরো কমিটিতে প্রশংসা করার মতো আমি একমাত্র হাতে গোনা 2-1 জন ছাড়া, মানে যারা কন্টিনিউ করতে পারে, এর বাইরে আসলে কাউকে দেখা যাচ্ছে না। সবার মধ্যেই পর্বত সমান যাকে বলা হয় দুর্বলতা। এখন এরা কোথা থেকে এলেন, এতদিন কিভাবে থাকলেন, এবং 9 মাসে এই বাংলাদেশের কতটা ক্ষয়ক্ষতি করলেন, এই জন্য তারা যতটা না দায়ী, টিম লিডার হিসেবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই দায়িত্ব নিতেই হবে। এখন তিনি যদি বলেন যে না, সব দায়িত্ব তাদের, তাহলে শেখ হাসিনার মধ্যে আর তার মধ্যে পার্থক্য কী? শেখ হাসিনা তো সেম কাজই করেছেন। যখন মানে মাতুব্বরি দেখানোর পুরোটাই তিনি দেখিয়েছেন, আর যখন দায়িত্ব দেওয়ার তখন এই মন্ত্রী মিনিস্টার লতিফ সিদ্দিকী দায়ী, অমুক দায়ী বলে এই জিনিসগুলো করেছেন। তো এখানে আসলে মূল ব্যাপারটা হলো যে আমাদের এই এতগুলো একটা বিপ্লবের পরে যদি রিকনসিলিয়েশন করতে হয়, যদি পদত্যাগ করে উপদেষ্টা মণ্ডলীদেরকে গঠন করতে হয়, সব কিছু করতে হয়, সেখানে আসলে পুরো বিষয়টা নিয়েই যে ভুলটা অতীতে হয়েছে, এখন নতুন করে একটা সংলাপ হতে পারে, সর্বদলীয় ঐক্য হতে পারে, এবং এখানে যে জাতীয় সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো, ইভেন এখন যারা সরকার আছেন, তাদের মধ্যে খোলামেলা আলোচনা হতে পারে, এবং সেখানে খোলামেলাই বলা উচিত, লজ্জাশরম না রেখে। কিন্তু এই সমস্যাটা মানে সৃষ্টিটা আসলে কোথা থেকে হলো? অযোগ্যতা থেকে হয়েছে, ইগনোরেন্স থেকে হয়েছে। প্রথমত যোগ্যতা তাদের নেই, দ্বিতীয় হলো ইগনোরেন্স, মানে এই বিষয়ে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না। 3 নম্বর হলো তাদের সাহস শক্তিটা পর্যাপ্ত নয় রাজনীতি করার জন্য। 4 নম্বর হলো যে তারা ওভার কনফিডেন্ট। এই 3টা সমস্যা থাকা সত্ত্বেও তাদের সবারই মনে হয়েছে আমরা শ্রেষ্ঠ মানুষ, এবং এটা কিন্তু খুবই একটা অপরাধ যে কোনো মানুষ যদি নিজেকে শ্রেষ্ঠ মনে করে,
সঙ্গতির কারণে সে অন্যকে ইনফেরিয়ার মনে করে। হুম। ফলে এখানে যারা এসেছেন তাদের সবারই একটা ধারণা, জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে আচার আচরণের চরিত্রে তারা এই দেশের শ্রেষ্ঠতম মানুষ। হুম। তো তারা জান্নাতি মানুষ বা তারা শ্রেষ্ঠ মানুষ, বিশ্ব মানব তারা। তো এর কারণে কি হলো যে অনেক ছোট ছোট সমস্যা প্রথম দিকে খুবই ছোট ছিল, এইগুলোকে তারা কখনো কেয়ার করেননি। কেয়ার না করার কারণে এখন এই সমস্যাগুলো এত বড় হয়ে গেছে, এত ব্যাপক হয়ে গেছে, এগুলো সমাধান করার আর কোনো ওয়ে নাই। আপনি জানেন যে যখন একটা ক্যান্সার হয় বা যে কোনো একটা শরীরের রোগ বালাই প্রাথমিক অবস্থায় থাকে, এটা চিকিৎসার যোগ্য, থেরাপি দেওয়া হোক, অপারেশন দেওয়া হোক, কিন্তু এটা যদি সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে তখন আর এটা আসলে প্রতিকারযোগ্য নয়। এখন আপনি বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডারের অবনতি, আইন শৃঙ্খলার যে অবনতি, বিএনপিকে যদি আপনি দায়ী করেন, বিএনপির কি সে ক্ষমতা আছে সারা বাংলাদেশের এই আইন শৃঙ্খলার যে তার নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার? বা এনসিপির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদের এই হঠাৎ করে গজিয়ে ওঠা মানে সমন্বয়ক নামধারী। এখন আমি দেখলাম যে এই যে আন্দোলনটা যখন একেবারে চরম মাত্রাতে, আসলে এই আন্দোলনের নেতা সেই কয়জন যে কয়জনকে ডিবির হারুন ধরে নিয়ে গেছিল, এর বাইরে কিন্তু মানে কোটা বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব তারা নয়। তো এই যে শীর্ষ নেতৃত্ব যাদেরকে ডিবি অফিসে নিয়ে গেছিল, তাদের সঙ্গে বাকি যারা সময় সুযোগ অনুযায়ী ইন জেনারেল সবাই কমপ্লাই করেছে, নেমেছে, সেখানে এদেরকে নেতা মেনে আমিও রাস্তায় নেমেছি। তো ইট ডাজ নট মিন যে ওই সময়ের জন্য সার্জিস আমার নেতা ছিলেন, বা আমি মনে করেছি যে না, আমার সাথে নাহিদ সাহসী, কিন্তু স্বাভাবিক অবস্থাতে আমি তাকে নেতা মানব না। এই যে এখন যে অবস্থাতে, ওই সময়টাতে আমি তাকে মেনেছি। 2 নম্বর হলো যে আমি তাকে নেতা মেনে আমি আবার আমার জায়গাতে ফিরে এসেছি। আমার কোনো লোভ লালসা, আমার মতো লক্ষ লক্ষ মানুষ, আমার চেয়ে বয়সী, আমার চেয়ে ছোটো, এমনকি আমার বাবার বয়সী লোকজনও কিন্তু এদেরকে নেতা মেনে রাস্তায় নেমেছিল। তারা কিন্তু যার যার জায়গায় ফিরে গেছে। আর ওই জায়গাতে যারা আন্দোলন করেনি বা আন্দোলন করেছে, এরকম অসংখ্য টাউট, বাটপার, গুন্ডা, বদমায়েশ, সমাজের যত বাজে লোক টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঢুকে পড়েছে। ঢুকে পড়ে এই যে মব, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই থেকে শুরু করে সব কিছু এমনভাবে আটকে গেছে। এখন নাহিদ যদি বান্দরবনে যায় কিংবা মাহফুজ যদি সেই রাঙামাটিতে যায়, সেখানে গিয়ে তাকে নিজের এই সমন্বয়কধারীর যারা লোকজন তাদের হাতে লাঞ্ছিত হয়ে আসতে হচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো তারা তো সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। তো বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে না, তারা পারছে না। একমাত্র দল হিসেবে আমি তো মনে করি জামাত, তার চেইন অফ কমান্ড আছে, তারা তাদের নেতাকর্মীকে এখনও স্টিল যদি চায় যে তারা নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে যদি আপনি পুলিশ ধরেন, সেখানে তো সেনাবাহিনীর প্রধান যিনি বলেছেন যে একমাত্র চেইন অফ কমান্ড বলতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর মধ্যে একমাত্র সেনাবাহিনী অক্ষত আছে এখন পর্যন্ত। বাকি যে সকল অর্গান রয়েছে রাষ্ট্রের, সবগুলো একেবারে আইদার কন্টামিনেট হয়ে গেছে, অথবা ব্রোকেন হয়ে গেছে, অথবা ডেন্ট অর পেন্ট অর বেন্ট। মানে বেন্ট হলো মাথা নুয়ে আনুগত্য প্রকাশ করা। অনেক ওসি এসপি গিয়ে দেখবেন যে স্থানীয় যারা নেতাকর্মী তাদের দাবিদারি করছে, এটাকে বলা হয় বেন্ট। অনেক ডেন্ট, যাদের হৃদয় ভেঙে গেছে, ফুটো হয়ে যাওয়ার অবস্থা, এরকম অনেক সরকারি কর্মকর্তার হয়ে গেছে। তো অনেক রুইন্ড হয়ে গেছে যে এই জীবন আর কিছু হবে না, বাকি যে কদিন আছে বেতন ভাতা নিয়ে কোনো মতে কবরে যেতে পারলে বাঁচি। তো এই অবস্থাতে এখন একটা রিকনসিলিয়েশন করে ডিসেম্বর মাসে কিভাবে নির্বাচন করবে, কারা করবে, তারপরে শেষে কারা জিতবে, কারা পরাজিত হবে, আমি তো এর মধ্যে কোনো রকম 1% পসিবিলিটিস দেখছি না। বরং দিন যত যাচ্ছে এর মধ্যে যদি আমরা এখনও পর্যন্ত আমাদের সমস্যাগুলো অ্যাসেটেন করতে না পারি, সমস্যাগুলো হলো এখানে যারা স্টেক হোল্ডার আছে, স্টেক হোল্ডার আওয়ামী লীগ তো এখন আর ফিল্ডে নেই, তারা তো সবাই পলাতক, তাদের বিচার হচ্ছে। বাকি যারা স্টেক হোল্ডার আছে সব দল, প্রত্যেকটা দলকে আগে সেই ট্রুথ কমিশনে মতো গিয়ে বলতে হবে যে আমার এই 7 মাসে 9 মাসে আমার এই ভুল হয়েছে, আমার দলের এই লোক অন্যায় করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমি সুপারিশ করছি, আমি তালিকা করে দিচ্ছি আমার জামাতের এই কজন লোক, আমার বিএনপির এই কজন লোক, আমার এনসিপির এই কজন লোক এরা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা উচিত যে আমার বংশের এই কটা লোক, আমার গ্রামীণ ব্যাংকের এই কটা লোক, আমার গ্রামীণ ফোনের এই কটা লোক এই কয়দিন তাদের যে নর্মাল ডিউটির বাইরে গিয়ে যে কর্মকাণ্ড করেছে আমাকে আসলে এখানে বিব্রতকর অবস্থায় ফেলেছে। একইভাবে অন্যান্য যারা উপদেষ্টা, আমি দেখলাম অনেক উপদেষ্টা তাদের সম্পর্কে বদনাম নেই, কিন্তু তাদের বাবাদের সম্পর্কে বদনাম আসছে, চাচাদের সম্পর্কে। ভাই আপনার কাছে আবার আসবো, এই বিষয়গুলো রিকনসিলিয়েশন দরকার। একটু মাহমুদ ভাইয়ের কাছ থেকে যেতে চাই যে আপনারা এখন বলছেন আজকে বেশ কয়েকজন আপনাদের এনসিপির একবারে শীর্ষ নেতা স্ট্যাটাস দিচ্ছেন, তারা বলছেন যে
বিভাজন মিটিয়ে ফেলতে হবে, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য আবার ধরে রাখতে হবে দেশের স্বার্থে। অন্যদিকে শিবিরের একজন নেতা সাদেক কায়েম তিনিও বলছেন যে জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয় বরং নিজ নিজ তাগিদে দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। এবং আজকে একটি খবর দেখলাম, বেশ কয়েকটি গণমাধ্যম এসেছে, মানবজমিনেও দেখলাম যে প্রধান উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের ডেকে বলেছেন যে তোমরা সংযত হও, না হলে আমি পদত্যাগ করব। তো হঠাৎ করে এই বিভাজনটা তৈরি করেছিল কারা? অনেকেই তো বলছেন আপনাদের দিকেই বেশি ইঙ্গিত যে এনসিপি এবং এনসিপির মদতপুষ্ট বা সমর্থনপুষ্ট দুজন ছাত্র উপদেষ্টা এগুলো মাধ্যমে এই বিভাজন তৈরির জন্য দায়ী। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা আমার সহলোচক শ্রদ্ধেয় রনি ভাইকে এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দোষ কার এই মুহূর্তে বলতে গেলে অনেক ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে কথা বলতে হবে, বাট ইন এ নাটশেল যদি আমরা এটাকে একটু বিশ্লেষণ করি, জুলাইয়ের আন্দোলনের নেতৃত্ব হিসেবে যেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম ছিলেন, সেখানে সহ অন্যান্যরা যখন ছিলেন, সবগুলো পার্টির মধ্যে আসলে ঐক্য ধরে রাখার দায়িত্ব আলটিমেটলি তাদেরই। এটা লেমেনলি আমাদেরকে প্রথমে বুঝতে হবে। সো কাজ করতে গেলে বা পথ চলতে গেলে যেই পথটা এখন আমরা অতিক্রম করে এসেছি এই 9 মাস, এই 9 মাস আসলে খুব যে রাস্তার পাশে ফুলের বাগান এরকম ছিল না। এটা খুব একটা কর্কশ একটা পথ ছিল, যেখানে আমাদের অভিজ্ঞতাও ছিল না, যেখানে আমরা পদে পদে বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ফেস করেছি, অভিপ্রেত অনভিপ্রেত দুই ধরনেরই। সেটা করতে যেয়ে হয়তো বা কোনো স্টেক হোল্ডারের মন খারাপ হয়েছে, আবার পরবর্তীতে সেটা কোনো একটা ওয়েতে আবার সেটা মিটিগেশন হয়েছে। কিন্তু হ্যাঁ, জুলাই অভ্যুত্থানের সময় বা জুলাই অভ্যুত্থানে যারা ছিল, যারা স্টেক হোল্ডার ছিল, তাদের মধ্যে ঐক্যটা লেট অথবা আর্লি এটা যদি আমি না ধরি, বরঞ্চ আমি যদি ধরি যে এটা থাকতেই হবে এবং সেটা যে উপায়ই হোক, সেটা একটা মাহফুজ আলমের স্ট্যাটাস যেটা দিয়েছে যে সে সরি বলেছে সেটার মাধ্যমেই হোক, অথবা রাগ, আমি একটা পার্টি স্টেক হোল্ডার হিসেবে আমি যখন আমার রাগের বশবর্তী হয়ে সাদেক আমি যখন বলছে যে গাদ্দারদের ডাকে নয় বরঞ্চ নিজেদের স্বার্থে আমাদের এক থাকতে হবে, যেই ফর্মেটেই হোক না কেন এক থাকাটা অত্যন্ত জরুরি। আদারওয়াইজ যেই ফসলটার জন্য বিএনপি যেটা বলে যে হচ্ছে 16 বছর তারা আন্দোলন করেছিল, অবশ্যই অফকোর্স তারা করেছে, এবং পরবর্তীতে যেটা 36 দিনের আন্দোলনের মাধ্যমে যেই ফলটা এসেছে সেটা ফল হিসেবে থেকে যাবে, সেটা সুফল হবে না, এবং সেই ফলটা কিন্তু ক্রমাগত তখন কুফলের দিকে চলে যাবে, এবং সেটার হিস্সা সবাইকে সমানভাবে বহন করতে হবে। সেটার হিস্সা যে শুধুমাত্র বিএনপি বহন করবে বা শুধুমাত্র এনসিপি বহন করবে তা না, প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা স্টেক হোল্ডার, ইভেন যারা জুলাই আন্দোলনের সাথে সরাসরি সক্রিয় ছিল, পরবর্তীতে এখন নাল হয়ে গেছেন, নাল একটু নিষ্ক্রিয় হয়ে গেছেন, নিজেদের কাজে ফিরে গেছেন, তাদেরকেও কিন্তু ধরে ধরে এনে কিন্তু সেই বিচারের আওতায় নিয়ে আসা হবে। সো ঐক্যের স্বার্থে, দেশের স্বার্থে আসলে সকল জনগোষ্ঠী এক হবে, এটাই আসলে আমরা চাই। এটাই আমাদের মনে রাখা উচিত যে এটাই হয়তো একটা নতুন রাজনৈতিক পরিস্থিতি এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেই প্রেক্ষাপটে ঐক্য আবার কি হওয়া সম্ভব? অবশ্যই হওয়া সম্ভব। আমি একটা জিনিস মনে করি কি, যেখানে যত বেশি চ্যালেঞ্জ সেখানে তত বেশি সম্ভাবনা আছে। এখন এই সব চ্যালেঞ্জগুলোকে আমরা আসলে কতটুকু ম্যাচিউরলি হ্যান্ডেল করছি এটা খুব গুরুত্বপূর্ণ। রনি ভাই আছেন এখানে, উনি অবশ্যই এটাতে ইনপুট দিতে পারবেন যে আসলে সিনিয়রদের দায়িত্ব এখানে আমার মনে হয় যে একটু বেশি। আমরা প্রথম থেকেই কিন্তু বলে আসছিলাম, আমাদের বিভিন্ন নেতাকর্মী বলেছেন, বিএনপিকে উদ্দেশ্য করে সরাসরি বলেছেন, জামাত ইসলামকেও বলেছেন যে আপনাদের প্রজ্ঞা এবং আমাদের যেই স্পৃহা আছে, যুবকদের যে স্পৃহা আছে, সেই দুটাকে যদি একসাথে ক্লাস্টার করা যায়, আসলে বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ গড়তে কোনো সময়ের প্রয়োজন নাই। এখন কোনো ক্ষেত্রে যদি আমার মনে হয় যে হচ্ছে একটা নির্দিষ্ট দল তার ম্যান্ডেট যেটা বলছে সেটা আমার সাথে যাচ্ছে না, বাট এখানে আরো একটা ভালো ফলাফল হতে পারে, সেই ডায়লগ প্রসেসটা না সবসময় আমরা অ্যাবসেন্ট দেখি। এই ডায়লগ প্রসেসটা নাই, বরং যে কোনো একটা ইস্যুতে যখন আমি তো মনে করি আসলে এই যে ধরেন ইশরাক হোসেনের যখন যে এই মেয়রশিপ যেটা এসছে, এই মেয়রশিপটা এসছে আসলে রাজপথ দখল কোনো একটা দলে চলে যাবে, এই জিনিসটা, এই যে একটা সাইকোলজি, এই সাইকোলজি থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারছি না এখনো পর্যন্ত। মানে এনসিপি প্লাস হচ্ছে অন্যান্য সহযোগী যারা ছিল, মানে জুলাই আন্দোলনের যারা অংশীদার ছিল, বিএনপি বাদে সবাই যখন রাজপথে নেমে এসেছে এবং হচ্ছে আপনার আওয়ামী নিষিদ্ধের জন্য তারা একসাথে হয়েছে, ঠিক তখন কিন্তু বিএনপি সেখানে অ্যাবসেন্ট ছিল। পরবর্তীতে তাদের কিন্তু এটা মনে হয়েছে যে না, মানে খুব অল্প সময় আগে যেহেতু অন্যান্য দলগুলো এই আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা এখানে অ্যাবসেন্ট ছিলাম, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে এখানে, তাদের ভ্যাকুয়াম।
সো তারা ওইটাকে কিন্তু ফিল আপ করার জন্য নতুন করে এই কর্মসূচি এনেছেন কিনা এটা আলটিমেটলি সহজেই বোধগম্য, বিকজ এই 2022 সালের যে আইন আছে 31-এর 7ম দফা, এটা তো বাকশাল আইন বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে, অন রেকর্ড আছে চ্যানেলের, আমি আজকেও দেখে আসলাম। সো যেখানে আইনটাকে আমি নিজেই মানতাম না, সেই আইনের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকে নিয়ে যখন আমি বলছি না এটাই রাইট, আমি বৈধ, সো সেটা সেখানেও একটা ডায়ালগ প্রসেসের একটা সুযোগ ছিল আমি মনে করি। কিন্তু ইশরাক হোসেনকে আন্দোলন করতে হলো কেন? আদালত রায় দিয়েছে, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, তাকে শপথ না দিয়ে আবার এনসিপির হয়ে ঢাকা দক্ষিণের একজন বাসিন্দাকে দাঁড় করিয়ে একজন আইনজীবীকে ধরে এনসিপি এই রিটটা কেন করলো? না আসলে দক্ষিণের একজন বাসিন্দা করেছেন এই রিটটা, কিন্তু এনসিপির কিন্তু ব্যাক এন্ডে তো সব এনসিপি নেতারাই ছিল। না, ব্যাক এন্ডে আসলে কি, ব্যাক এন্ডে আপনি এটা ঢালাভাবে এটা বলা যাবে না। আমি জানি, আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ না, আমি ঠিক উপস্থিত আছে। ছিলাম, আমি কোর্ট রিপোর্টিং করি, আমি জেনেই বলছি। না আপনি জেনে বলছেন, অফকোর্স। এখন আমি আপনাকে কনটেক্সট এইভাবে দিচ্ছি, যখন একটা নাগরিক তার অধিকার আদায়ের জন্য অথবা তার যেটা মনে হচ্ছে যে এটা তার নাগরিক অধিকারের সাথে সাংঘর্ষিক, তখন যখন সে আদালতে যাচ্ছে, এই মুহূর্তে তাদের কেস নড়ার জন্য হয়তো অন্য কোনো অ্যাডভোকেটস অথবা অন্য যারা আছে আইনি বিশেষজ্ঞ তারা যাচ্ছে না, সেই ক্ষেত্রে তার পাশে দাঁড়ানো যদি এনসিপি দাঁড়ায়, দ্যাটস ওকে, কিন্তু এনসিপি পার্টি হিসেবে দাঁড়ায় নাই সেখানে। দ্যাট ওয়াজ নট এনসিপি অ্যাজ এ পার্টি। এনসিপি তো পার্টি স্টেটমেন্টে এটা বলে ঠিক, নাই যে এটা ইশরাকের ঠিক। আন্দোলনের বিরুদ্ধে আমরা আছি। সেখানে এনসিপির যদি কোনো দায়িত্বশীল ব্যক্তি অথবা কমিটির কেউ যদি ওইখানে যে অ্যাসিস্ট করে এবং সে যদি হয়ে থাকে কোনো অ্যাডভোকেট, লেট ইট বি হিজ অ্যাডভোকেসি, আমি সেটাকে ওইভাবে দেখবো। সো ওইখানে সরাসরি এনসিপির অংশগ্রহণটা এখানে আমি বলবো না, ঠিক আছে। আমি এটাও আবার বলতে চাই যে হচ্ছে এখানেও একটা আলোচনার সুযোগ ছিল বলে মনে হয়। আমি এনসিপির পার্টিম্যান হিসেবে আমি এটা মনে করি যে এনসিপি অথবা হচ্ছে অন্যান্য রাজনৈতিক যারা ওইখানে স্টেক হোল্ডার ছিল, যে যিনি এটা মামলা করেছেন তিনি সহ বাকি যারা ছিল, ইশরাক এবং তার স্টেক হোল্ডার যারা আছে, তারাও এখানে আলোচনা করতে পারতেন। বিকজ ইশরাক হোসেন অ্যাজ এ ম্যাটেরিয়াল আমরাও সবসময় জেনে এসেছি বা এখনো মনে করতে চাই যে হচ্ছে উনি একজন উদীয়মান নেতৃত্ব, যিনি কিনা আসলে দেশপ্রেম যার মধ্যে আছে। সো ওনাকে যখন আসলে একটা রাজনৈতিকভাবে আমি মনে করি যে হচ্ছে রাজপথ দখল অথবা আমার যে একটা কর্তৃত্ব আছে, আমি যেটা বলবো সেটাই যে হতে হবে, সেই জিনিসটা স্টাবলিশ করার জন্য যখন এরকম একটা আন্দোলন হয়, তখন এরকমই দুঃখজনক। কিন্তু ইশরাকের আন্দোলনে কি নতুন? এর আগেও তো আমরা দেখেছি যে আমি যেটা চাচ্ছি সেটাই হতে হবে। যমুনার সামনে আন্দোলন হচ্ছে, শাহবাগে আন্দোলন হচ্ছে। এখন আপনি একটা জিনিস কি, 5-10 দিন বাকি আছে একটা সিটি কর্পোরেশন নির্বাচন, যেটা কিনা আমি নিজেই বলছি 2022 সালে আইন, ওইটার কোনো নির্বাচন আমি মানি না, কিন্তু প্রার্থিতা মানি। দিস ইজ ওয়ান। আরেকটা হচ্ছে 16 বছর তারাই যাদের মাধ্যমে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাদেরকেই আবার হচ্ছে যখন নিষিদ্ধ করার জন্য যে আন্দোলনটা, যেখানে আবার জুলাইয়ের সকল স্টেক হোল্ডার উপস্থিত ছিল, আমি নিজে ছিলাম শাহবাগে, আমি দেখেছি গ্রুপ হয়ে আন্দোলন করেছে সবাই এখানে, হ্যাঁ, কিন্তু দিন শেষে সবার ম্যান্ডেট একই ছিল। এখানেও কিছু ভুল বোঝাবুঝি আছে, এটা হবেই, দ্যাটস ভেরি ন্যাচারাল, দ্যাটস ওকে। সো এখানেও কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আকাশ পাতাল তফাৎ, আওয়ামী নিষিদ্ধের আন্দোলন এবং হচ্ছে আন্দোলন। জি, রনি ভাই, যেটি মাহমুদ ভাই বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে বিএনপি পার্টিসিপেট করেনি শাহবাগে গিয়ে। এখন ইশরাকের মেয়র ইস্যুতে তাদের দলকে চাঙ্গা করার জন্য বা দেখানোর জন্য বলছি যে এই আন্দোলন কি হয়ে থাকতে পারে, আপনার কাছে কি তাই মনে হয়? কাছাকাছি, আবার মনেও হয় আবার মনেও হয় না। আচ্ছা, মানে আমার কাছে প্রথমে যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপি এবং জামাতের প্রথম থেকে একটা স্ট্যান্ড ছিল। তারা যে জিনিসটা চেয়েছে যে কোনো পলিটিক্যাল পার্টি এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ হওয়াটা ঠিক না। যথাযথ আইনগত প্রক্রিয়া নিয়ে যদি একটা দলকে নিষিদ্ধ করা হয়, সেটাকে বিএনপি এবং জামাত সমর্থন করে। কিন্তু এই দুটো দলই সময়ের বিবর্তনে তাদের যে ব্যাকবোনটা তারা স্ট্রং রাখতে পারেনি। এখন যখন ছাত্ররা আন্দোলন করলো, সংগতি কারণে তারা তো আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবেই। ইয়াং ব্লাড, রক্ত গরম, আওয়ামী লীগ দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের আবেগ আছে, সেন্টিমেন্ট আছে, আওয়ামী লীগের সম্পর্কে তাদের ভয় আছে। ফলে তারা যমুনাতে গেছে, তারা তাদের দাবি আদায় করে নিয়েছে, এটাকে আমি এক পার্ট হিসেবে মনে করি। কিন্তু তাদের এই কর্মকাণ্ডে আনকন্ডিশনালি বিএনপি বা জামাত সমর্থন দেওয়াটাকে আমার কাছে ওয়াইজ মনে হয়নি। বরং ঠিক আছে, তারা যদি আমি যদি মুখপাত্র হতাম, বললাম যে ঠিক আছে, এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাট আমি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম যে এই কাজটা ঠিক হয়নি এবং এই প্রসিডিওরে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াটা ঠিক হয়নি। এই গেল এক। তাহলে আজকে এনসিপি বলতে পারতো না যে ওখানে শেষমেশ শেষে আবার তারা সমর্থন জানিয়ে নিজেদের যে ডিগনিটি এটা প্রমাণ করার জন্য তারা রাজপথে আবার নতুন আন্দোলন করছে, এই কথাটা বলতে পারতো না।
মূল ব্যাপার হলো রাজনীতি এমন একটা ব্যাপার যে এখানে আসলে লিডার হিসেবে আপনাকে যে বিশ্বাস, যে আদর্শ নীতির উপর আপনাকে অটল থাকতে হবে হুম। এবং সেটা শেষ পর্যন্ত আপনাকে আঁকড়ে ধরতে হবে। কখনো কখনো কোনো কোনো আদর্শ ভুল প্রমাণিত হয়, কিন্তু নেতা ওঠে নিয়ে কিন্তু মরে যাচ্ছে, কিন্তু সে নীতি ভ্রষ্ট হচ্ছে না। তা আমাদের এই বাংলাদেশে রাজনীতি নিয়ে মূল ধারার যে বড় বড় রাজনৈতিক দল, তারা তো এনসিপি বা তরুণদেরকে গাইড করবে। হুম। এমনকি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ভয় না পেয়ে ভালোবাসতেন, প্রথম দিন থেকে যদি বলতেন যে স্যার আপনার এটা ঠিক হয়নি, আপনার এটা ঠিক হয়নি, এখানে তো মির্জা ফখরুল সাহেবের মতো লোক গেছেন, বা ভাই আপনার এটা ঠিক হয়নি, আপনি অমুক লোকরে মানে ছাত্রদের মধ্য থেকে যাদের পদত্যাগ এখন চাচ্ছে তাদেরকে বানিয়েছেন, এটা ঠিক হয়নি, লেট দে মানে রিজাইন করে ওখানে আপনি যোগ্যতম লোককে বানান, আমরা অমুক অমুক লোকরে বলছি যারা এই দেশটা সুন্দরভাবে চালাতে পারবে। কারণ আসলে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আসছিলেন তখন 2-3 বছরেই উনি চালাবেন খুব ভালো করে, এটা কিন্তু আমরা সবাই মনে মনে মেনে নিয়েছিলাম। এখন ইচ অ্যান্ড এভরিবডি, বিএনপি, জামাত, এভরিবডি, যে 2-3 বছর থাকুক না কেন, একটা লোক ভালো চালুক। এখন আমরা যে তাকে ইমিডিয়েটলি যেতে বলছি, এটা তার ব্যর্থতার জন্য। এখন উনি তো আসছেন ছাত্রদের মানে রিকোয়েস্টে। আচ্ছা, তো ছাত্রদের রিকোয়েস্টে আসার পরে ওনার ছাত্রদের প্রতি একটা আবেগ কাজ করছে, ভীষণ রকম একটা আবেগ কাজ করছে, যে মানে সে তখন জীবন শঙ্কায় সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, শেখ হাসিনার ভয়ে সে তটস্থ। শেখ হাসিনা তাকে একবার 8 তলায় উঠায়, একবার নামায়, একবার মামলা দেয়, এরপর শেষে তার গ্রামীণ ব্যাংক নিয়ে গেছে, গ্রামীণ ফোন নিয়ে যাবে, তার জায়গার সম্পত্তি 1200-1300 কোটি টাকা তার সেই বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তার সমস্ত তাকে দেউলিয়া করার মতো অবস্থা করে ফেলছে। তো সেখানে এই ছাত্রদের মানে অনুরোধে তিনি এসে যখন বসলেন, তখন সঙ্গত কারণে তার একটা কৃতজ্ঞতা বোধ। এবং আপনি দেখেন যে আমাদের ওই যে ছোটো ছোটো যখন নবজাতক বাচ্চা হয়, সবারই বাচ্চা টাচ্চা আছে, যখন নতুন দাঁত হয়, তো দাঁত কেমন, ওই অনেক বাপ মা ওই বাচ্চাদের মুখে একটা হাত দেয়, আর বাচ্চা আচ্ছা মতো কামড় দেয়, অনেক বুড়া মানুষকে বাবা বাবা ডাক ছুটাই ফেলে, এরপর সে টুক্কা দিয়ে সেখান থেকে ছাড়াতে হয়, ওরে বাবা গোরে মা গো। এখন উনি আবেগের বশবর্তী হয়ে এই বাচ্চাদের মুখে হাত দিয়ে দিয়েছেন, বাচ্চারাও আচ্ছা মতো তাকে কামড়িয়ে দিয়েছে। কামড়িয়ে দেওয়ার পরে এখন যে অবস্থাটা তৈরি হয়েছে, এই অবস্থাটা উনি বুঝতে পারেননি প্রথম দিকে, কিন্তু এরকম যে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, এটা কিন্তু দেশের যারা সিজন পলিটিশিয়ান ছিলেন তারা বুঝতে পেরেছেন। ফলে তারা মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এখন যে অবস্থা, এর জন্য এনসিপির বা ছাত্ররাই দায়ী? সবাই দায়ী, আমিও দায়ী। আচ্ছা। মানে আমিও দায়ী। আমরা মূলত যে আমরা একজন 86 বছর বয়স্ক সম্মানিত মানুষকে বসিয়েছি ঐক্যের প্রতীক হিসেবে, এতে কোনো মিথ্যা কথা না। তো এই ভদ্রলোক কখনো রাজনীতি করেননি, আমরা তো জানি, রাজনীতির প্যাচ তিনি বোঝেন না, প্রশাসনিক কর্মকাণ্ডে তার কোনো ব্যাপার নেই। তো আমরা তাকে যখন বসিয়েছি আমাদের প্রয়োজনে, আমরা যদি অনেস্টলি তাকে প্রথম দিন থেকে তার সমালোচনা করতাম, তাকে সাজেশন দিতাম, তিনি যদি সেই কথাগুলো না শুনতেন তাহলে আমরা তার বিরোধিতা করতে পারতাম। কিন্তু উনি তো দুঃখ করে বলছেন যে আমি এই লোকদেরকে চিনতে পারি না, এরা যখন সবাই আমার সামনে আসে এরা সবাই ভালো ভালো কথা বলে এবং এদের কথাবার্তা শুনলে মনে হয় বাংলাদেশে কোনো সমস্যাই নেই। ও মাই গড, এখান থেকে বের হয়ে গিয়ে তারা যখন সাক্ষাৎকার দেয় সব আমার বিরুদ্ধে বলে, এতে সব লড়র বড়র। তো এই যে যে জিনিসগুলো তিনি বলছেন, আপনি তো তাকে একেবারে 100% দায়ী করতে পারেন না। তো যার জন্য দেশে মানে হচ্ছে রাজনৈতিক দলগুলো তো সবাই এই সরকারকে সহযোগিতার কথা বলে আসছে, কিন্তু মুখে বলছে কিন্তু সহযোগিতা করছে না না, ওনাকে পুলিশ সহযোগিতা করে নাই, ওনাকে মিলিটারি সহযোগিতা করেনি। আই এম দ্য ফার্স্ট ম্যান ইন বাংলাদেশ, যেটাতে আমি বললাম যে এই যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই আমি একমাত্র ব্যক্তি যেটা বলেছি, অন্য কেউ বলেনি, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার উনি দিয়েছেন। এবং সেনাবাহিনী এখন পর্যন্ত স্বাধীনতার পরে কখনো ফিল্ডে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের ছিল না। এখন সেই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনীকে তিনি মাঠে দিলেন, এখন সেনাবাহিনী তাকে কি আউটপুট দিয়েছে, এখন ওখান থেকে বসে আপনি তাকে তার গালাগালি করেন, তাকে সব কিছু করেন, এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দিচ্ছেন, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে, এই যে তারা যে যাচ্ছে আসছে এই জন্য কিন্তু তাদেরকে আলাদা ভাতা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তাদের চোখের সামনে মব হচ্ছে, তাদের চোখের সামনে চুরি ডাকাতি ছিনতাই হচ্ছে, বিএনপি এনসিপি সব লোকজনগুলো তছনছ করে দিচ্ছে। কেন তারা এখানে দায়িত্ব পালন করছে না? তাদের তো তাদের কথা যে এখন শুনছে না,
ওই রাঙামাটিতে দেখলাম যে সেনাবাহিনীর কথা শুনেনি, এই জন্য থানায় ঢুকে পুলিশকে আচ্ছা মতো পিটনি দিচ্ছে। তো পুলিশকে পিটাতে তাদের কোনো সমস্যা হয় না। বিএনপির একটা উপজেলা পর্যায়ের নেতা, জেলা পর্যায়ের একটা সভাপতিকে ধরে যেতে এইভাবে দেখতাম যে মিলিটারি আচ্ছা মতো পাশার উপর আচ্ছা মতো পিটনি দিচ্ছে, আমরা বলতে পারতাম যে সেনাবাহিনী দায়ী না। ফলে আজকের যে অবস্থা, প্রত্যেকটা লোক যার যার অবস্থানে থেকে এই ভদ্রলোককে ডিসকোঅপারেশন করেছে। জি জি মাহমুদ ভাই, আপনারা 3 জন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন এবং এনসিপির একজন নেতা তিনি নাম ধরেই বলেছেন যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপরে হচ্ছে অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ এবং একই সঙ্গে আসিফ নজরুল আইন উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন। ঠিক কি কারণে হঠাৎ করে আসিফ নজরুল আপনাদের এত অপ্রিয় হয়ে গেল? কিছুদিন আগেও তো দেখলাম যে আসিফ নজরুলের প্রশংসায় আপনারা পঞ্চমুখ, বা অর্থ উপদেষ্টা এই কাজ করেছেন, পাচারকারীদের ধরছেন, এই করছেন ওই করছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদের নানা রকম প্রশংসা। হঠাৎ করে আপনাদের পদত্যাগের দাবিটা কেন আসলো? আচ্ছা, পদত্যাগের দাবি আমার মনে হয় যে পার্টি প্যাডে এখনো পর্যন্ত কোনো ধরনের ডিক্লারেশন এরকম হয়নি। না না, সো দায়িত্বশীল জায়গা থেকে কোনো নেতা যদি বলে থাকেন, অফকোর্স সেটা উনি বলেছেন, সেটা এই মুহূর্তেই এটা পার্টি স্ট্যান্স, সেটা আমি বলতে চাচ্ছি না, নাম্বার ওয়ান অন রেকর্ড। ওকে, আর নাম্বার টু হচ্ছে আসলে আপনি যদি আপাত দৃষ্টিতে জাস্ট এটা বিচার বিশ্লেষণ করলে বোঝা যায়, মানে খুব বেয়ার আইজতে আমরা বুঝি জুলাই সনদ যে জিনিসটা নিয়ে সবার এত আগ্রহ, জুলাই যারা স্টেক হোল্ডার ছিলেন, আপনারাও ছিলেন, সবার কিন্তু জুলাই সনদ নিয়ে একটা বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল বা এখনো পর্যন্ত আছে। এই জুলাই সনদ বাস্তবায়নের প্রধান অন্তরায় আমরা যারা আছি আমরা মনে করি আসিফ নজরুল উপদেষ্টা ওনার যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা উনি আসলে ওইখানে দ্বৈরথ ভূমিকা পালন করেছেন। ওইখানে এই সনদটাকে ডিলে করার পিছনে যদি কারো কারণ থাকে সেটা হচ্ছেন জনাব আসিফ নজরুল সাহেব। সো যেই রক্তের বিনিময়ে আসলে এই এত কথাবার্তা হচ্ছে সংস্কার নাকি নির্বাচন, সেই রক্ত যারা দিয়ে গেল বা সেই যেই একটা আন্দোলনটা ছিল, যে মুভমেন্টটা ছিল, সেটাকে সনদ দিতে যদি আসলে আমার এত কৃপণতা থাকে, আমার এত চিন্তা ভাবনা থাকে, তাহলে তো আমার মোটিভটা নিয়ে আসলে টোটাল আমাকে ব্যক্তিগতভাবে ওনার কোনো কি মোটিভ সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। অলরাইট, সো এরকম কিছু কিন্তু এসেছিল একটা সময়, আপনারা জানেন যে হচ্ছে কোনো একটা কথোপকথনে আসিফ মাহমুদ বলেছিলেন যে যখন কে প্রধান উপদেষ্টা হবে, যখন ডিসকাশন হচ্ছিল, তখন কিন্তু আসিফ নজরুল সাহেবের কথা এসেছিলেন কোনো একটা স্টেক হোল্ডারের কাছ থেকে। সো আমি যখন আসলে প্রধান উপদেষ্টা হওয়ার আমার টেবিলে নাম থাকে, যখন আমি হচ্ছি না, আমি না হয় ওর আরেকজন হচ্ছে, সেখানে আমারও সময় বুঝে আমি কতটুকু কোঅপারেশন এবং নন কোঅপারেশন করব সেটাও একটা আসলে এখানে থাকতে পারে বলে আমি মনে করি। সো এখানে অফকোর্স কজ আছে ওনার চাওয়া, এবং বাকি দুজনের যেটা আছে সেটাতেও অফকোর্স আছে, কারণ আমরা বিভিন্নভাবে জানি যে হচ্ছে যেই ইয়াগুলো আছে, পাচার হয়েছে যে টাকাগুলো বাংলাদেশ থেকে, যেগুলো বিভিন্ন দেশে চলে গিয়েছে, সেগুলাকে ফেরত নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের আপনার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল, কিন্তু কোনো একটা অজানা কোনো সেই ইনিশিয়েটিভগুলা এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে ইভেন পিপল ডাজন্ট নো অফ ইট, এটার কোনো আপডেট কিন্তু এখনো পর্যন্ত আপনারাও পাচ্ছেন না, আমরাও পাচ্ছি না, মানে এভরিওয়ান ইজ ইন ব্ল্যাক। সো এত বড় একটা ইস্যুগুলা যখন থাকবে, এবং এটাও স্পষ্টত অনেক কর্নার থেকে আমরাও শুনেছি এবং সবাই জানেন যে হচ্ছে তাদেরকে যারা রিকমেন্ডেশন করেছেন, অর্থাৎ বিএনপি রিকমেন্ডেশনে যারা এসেছে, সো তারা তো তাদের কি পক্ষপাত দুষ্ট হবে। এখন দেখেন, আমি যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, ডায়ালগ প্রসেসটা কেন জরুরি, এই যে ব্লেম গেম যেটা হয়, ব্লেম গেম এখন আমি সরাসরি আমার এগেনস্টে আমি হয়তো হয়ে যাচ্ছে এই জিনিসটা। আমি বলছি 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য, বিএনপি বলছে 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য। তার মানে এর চেয়ে তো ভালো তো পুরো উপদেষ্টা পরিষদ যেটা আছে সব এগুলো বিদায় করে দেন, দেশ মানে ফি সাবিলিল্লাহর মতো চলবে, এবং হচ্ছে ধরেন ফ্যাসিস্ট যারা দেশের বাইরে চলে গেছিল ভিসা দিয়ে দিন, চলে আসুক, রাজনীতিতে জয়েন করুক। এটা এরকম হয়ে যাচ্ছে এখন। সো আসলে এই যে পদত্যাগ তার মানে হচ্ছে এটাতে বোঝা গেল এই দুইটা স্টেটমেন্ট, অর্থাৎ এনসিপি আমাদের থেকে যে 3 জনের কথা বলা হচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে যে 3 জনের কথা বলা হয়েছে, তার মানে আমাদের স্টেক হোল্ডার সরকারে আছে, তবুও যখন একটা বড় দল হিসেবে যখন বলছে তাদেরকে পদত্যাগ করতে হবে এই উপদেষ্টাদের, তখন আমাদের পক্ষ থেকে যিনি নেতৃত্ব আছেন একজন, উনি বলেছেন যে হচ্ছে ওনারাও আছেন পদত্যাগ করার, এটা স্মরণ করিয়ে দেওয়া আসলে। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটা আসলে আমি আবারও মনে করি, আমার দায়িত্বশীল জায়গা থেকে আমি মনে করি ডায়ালগ প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই সকল ক্ষেত্রে। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যুগে যুগে আসবেন না। আমার বয়স খুব বেশি নয়, 36+। ভাই অনেক সিনিয়র মানুষ, উনি নিজেও আমি শিওর যে অ্যাগ্রি করবেন যে আমরা আসলে আরেকটা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দিয়ে রাষ্ট্র পরিচালনা অথবা রাষ্ট্রকে একটা বেসিক কাঠামোতে নিয়ে আসার মতো সুযোগ আমরা আসলে কবে পাবো, এটা নিয়ে আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক সন্দেহ হচ্ছে। বিকজ আমার নীতি নির্ধারণীতে যারা আছে, আমি তো আমার নিজের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রেখে ভাই রাজনীতি করতে আসছি,
এখন আমার যেই প্রমোশন প্লাস এভরিথিং রিলেটেড ছিল, ওইখানে তো আমি জানি এটা হ্যাম্পার্ড হবে অটোমেটিক্যালি। সো যেই উদ্দেশ্যটা নিয়ে আসা সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ যখন হচ্ছে রাষ্ট্রের বেসিক কাঠামোটা ঠিক করার জন্য অথবা এই রাজনৈতিক যে অপসংস্কৃতিটা আছে এগুলাকে সরিয়ে একটা ভালো সংস্কৃতিকে নিয়ে আসার জন্য চেষ্টা করা হচ্ছে, ঠিক তখনই যখন আসলে এরকম ভেদাভেদ এবং হচ্ছে আমি বলবো কিছুটা কাদা ছোড়াছুড়ি এবং কিছুটা দখলদারিত্বের পর্যায়ে চলে যায়, এটা অত্যন্ত দুঃখজনক। সেই ক্ষেত্রে আমি মনে করি এনসিপির পক্ষ থেকে এখনো পর্যন্ত ওইরকম বিধ্বংসীভাবে নিজের দলের ম্যান্ডেট আদায় করার জন্য বিধ্বংসী কোনো ধরেন রাস্তাঘাটে কোনো অ্যাক্টিভিটিস আমরা এখনো পর্যন্ত করি নাই। আপনি যদি বলে থাকেন হ্যাঁ নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা কথা বলেছি, বিক্ষোভ কর্মসূচি ছিল অল্প সময়ের জন্য 2 ঘন্টা, এরপর কিন্তু চলে গিয়েছে। কিন্তু পার্টিকে জানান দেওয়ার জন্য, পার্টির আমার ক্ষমতাকে জানান দেওয়ার জন্য যখন রাস্তাঘাট বন্ধ করে 5-6 দিনের জন্য একটা জাস্ট ক্ষমতা নেওয়ার জন্য যখন আমরা এই কাজগুলো করি এবং পরবর্তীতে ঢালাওভাবে উপদেষ্টাদের আমরা পদত্যাগ দাবি করি, তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে একটা বড় ধরনের অনৈক্য আছে। এবং এই অনৈক্য যদি ঠিক না হয় আমাদের নিজেদের মতো কথা বলে এবং এখানে থার্ড পার্টি যে এন্টার করবে এর মিনিমাম কোনো সন্দেহ আমি মনে করি। রনি ভাই, আপনার কাছে দুটি প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে সেনাপ্রধান বলেছেন যে তারা জানুয়ারিতে একটি নির্বাচিত সরকার দেখতে চান, এটি একটি দিক। আর এনসিপির যদিও দলীয় প্যাডে এখনও 3 জন উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং তারাও নেতারা বলছেন 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, বিএনপিও 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। বাকি পদত্যাগ, তাহলে বাকি উপদেষ্টারা আসলে কাদের সুপারিশে এসেছেন বলে আপনার কাছে মনে হয়? দুটি প্রশ্ন। প্রথমত সেনাপ্রধান ডিসেম্বরের নির্বাচন দিতে বলছেন বা চাচ্ছেন বা হওয়া উচিত, এটার কোনো বেসিস তো আমি দেখছি না। এই কারণ হলো এখন যে অবস্থা, আপনি দেখেন আইএমএফের সাথে আমাদের প্রবলেম যাচ্ছে, এই যে কারণে উনি বলতে পারেন নাই। এই যে সালেহ সাহেব আজ আইএমএফের সাথে যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো উনি হ্যান্ডেল করতে পারেনি। ফলে দেখেন পুরো জাতীয় রাজস্ব বোর্ড, আইএমএফকেও আমরা এখন রেডি করতে পারিনি, জাতীয় রাজস্ব বোর্ড কলম বিরতি হয়ে এই কয়েক মাসে যে রাজস্বের ঘাটতি হলো, ফলে আসলে তার এখানে থাকা উচিত না। ফলে আজকের যে অর্থনৈতিক এই দুরবস্থা, তার জন্য তো সালেহ সাহেবকে দায়িত্ব নিতে হবে। সেকেন্ড থিং হলো যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা চলে আসছেন, এখন সবাই তার ব্যাপারে কিন্তু ডিসঅ্যাগ্রি যে না উনি ভালো মানুষ, নামাজ কালাম পড়া সব কিছু ঠিক আছে, কিন্তু ইটস নট এ ফিট, এখানে বরং ওই ব্রিগেডিয়ার সাখাওয়াত থাকলে ভালো হতো। অনেক সবাই কথাগুলো বলার চেষ্টা করছেন। আসিফ নজরুল সম্পর্কে আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই, তো আমার কাছে বক্তব্য হলো যে ইশাকের যে সমস্যাটা, এটা আসিফ নজরুলের জন্য হয়েছে। আচ্ছা, উনি ধরেন একটা ডিলে করলো, 15 তারিখে তো লাস্ট ডেট ছিল। তা ওনাকে যদি আসিফ যেদিন, মানে আমি যদি তার জায়গায় হতাম, তাহলে আসিফ কী করতো, ও যেই দিন হয়েছে সেই দিনে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতাম। ফুলের মালা বরণ, আমি বরং আইন মন্ত্রণালয় থেকে বলতাম যে আজকে গেজেট প্রকাশ করে, নোটিফিকেশন করে তাকে ওখানে বরণ করে নিতাম। বরণ করে নিয়ে 15 তারিখে তাকে বলতাম আসসালামু আলাইকুম, কারো কিছু বলার ছিল না। তাহলে কি হতো? এখন তুমি যদি আসতে চাও, বিএনপি তোমাকে অফার দেখ, আমরা তোমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেবো, বাট দ্য অফার মাস্ট বি কাম ফ্রম বিএনপি অফিসিয়ালি, যে আমরা ইশাককে চাই প্রশাসক হিসেবে, কোনো অসুবিধা নেই। তা আমরা যদি বিএনপি যদি অফার দিত যে ঠিক আছে আমরা তাবিত আওয়ালকে প্রশাসক হিসেবে চাই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আপত্তি থাকার কথা না। যে ছেলে এখন বা যে এখন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আছে, তার চেয়ে কি তাবিত আওয়াল অনেক দিকে ভালো না? বা এখন যে ধরেন যে একজন এডিশনাল সেক্রেটারি যদি এখানে সিইও হিসাব হয়, তার চেয়ে ইশাক ভালো না? কিন্তু কি হলো, তখন মেয়রের পরিবর্তে প্রশাসক হিসেবে আসলো। এই জিনিসগুলো পলিটিক্যালি হ্যান্ডেল করা যেত এবং লিগ্যালি ফেস করা যেত, কিন্তু এই জিনিসগুলোতে ডিলে করার কারণে এই ইশাক গিয়া দেখা গেল যে আসিফ নজরুল সাহেবের সাথে দেখা করার জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মন্ত্রণালয়ে বসে থাকছে। তাকে ডিউ রেসপেক্টও পে করা হয়নি, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকছে। কেন এরকম হবে? মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলোর জন্য তো এখন কাউকে দায়ী করতে হবে এবং কাউকে না কাউকে নিতে হবে। 2 নম্বর হলো আমরা সেনাপ্রধানকে সবাই খুব সমীহ করছি, মূলত বিকজ তার হাতে লাঠি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, এই জন্য তাকে সমালোচনা করি না। কিন্তু মূল ব্যাপারটা হলো যে আমাদের কিন্তু একবার ফার্স্ট ডেতে পুরো জাতি কুল হয়ে গিয়েছিল যখন তিনি বলেছিলেন যে ডোন্ট ওরি, আমি আপনাদের দায়িত্ব নিতেছি, দায়িত্ব সব কিছু করছি। কিন্তু সেই দায়িত্বের যে জায়গাটি, সেই জায়গাটির কোনো একটা জায়গাতে উনি এখন পর্যন্ত রেসপন্সিবিলিটি নিয়েছেন, বিকজ আইন তার হাতে। পুলিশ কোনো একটা এমন একটা জায়গাতে আছে যেখানে এসপি বলেন যে ওই এলাকার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে যারা আছেন দায়িত্বে, তাদের দায়িত্বও অবহেলা করেছে বা তার কথা শুনেনি কোনো ডিসি সাহেব। তো এখন সেই জায়গাতে তিনি একটা জায়গাতে পারফরমেন্স করতে পারেননি এখন পর্যন্ত। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আবেগ দিয়ে তো চলতে হবে না, সে পারফরমেন্স করতে পারেনি, না পেরে এখন তিনি যদি বলেন ডিসেম্বরে নির্বাচন, বিশ্বাস করেন ইলেকশন ঘোষণা করার সাথে সে খুনে হয়ে যাবে হাজার হাজার মানুষ। আমরা তো ইলেকশনে আমরা সেই
কি বলবো 91 থেকে আমি ইলেকশন করছি। আমাদের পরিবারের নিজের ইলেকশন, বাবার মানে চাচার ইলেকশন, মামার ইলেকশন, এগুলো সব করে আসছি। করার পরে এখানে যে পরিস্থিতি তৈরি হয়, এখন যেখানে সেনাবাহিনী দেখলে মানুষ ভুয়া ভুয়া করতেছে, সেনাবাহিনীর সাথে গাড়ি পোড়াই দিচ্ছে, সেখানে এরকম ল অ্যান্ড অর্ডারটা ইন ফেভারে না আসা পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সম্পর্কে মানুষ এটা রনি ভাই আমাদের সময় না হবে, ততদিন পর্যন্ত ইলেকশন আমি আই ডু নট লাইক। মোহাম্মদ ভাই সময় আর দিতে পারলাম না, আমাদের সময় শেষ। সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।